রায়, আমরা খানিকক্ষণ আগেই এই আলোচনা করেছিলাম, শিল্প বাণিজ্য মন্ত্রী, সরকারি উদ্যোগ দপ্তর, অপ্রচলিত এবং নবায়নযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী হচ্ছেন তাপস রায়। সুজয়, তোমার কাছে জানতে চাইবো যে তাপস রায়ের ওপর এতগুলো দপ্তরের ভরসা রাখা হচ্ছে, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় একাধিক দপ্তর পেলেন তাপস রায়, তার উপর ভরসা রেখেছেন শুভেন্দু অধিকারী, কি বলবে? দেখো, শুভেন্দু অধিকারী যে টোটাল মন্ত্রিসভায় এখনো পর্যন্ত যতজন মন্ত্রী শপথ নিলেন বা আজকে যতজন মন্ত্রীর পোর্টফোলিও ঘোষণা করা হলো, সেই তালিকা যদি তুমি দেখো, সেই তালিকায় আমি তোমাকে যেটা বলবো যে তাপস রায়ের মতো অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ব্যক্তি বলা যেতে পারে আর কেউই নেই বলা যেতে পারে। মানে সব থেকে যদি অভিজ্ঞতম ব্যক্তি নাম বলা হয়, তার নাম কিন্তু তাপস রায়। 4টে টার্মের বিধায়ক, এবং যেহেতু মানে তিনি একটা সময় মমতা ব্যানার্জির মানে খুব ঘনিষ্ঠ ছিলেন বলা যেতে পারে, তো সেক্ষেত্রে তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স এবং এই শিল্প বাণিজ্য দপ্তর, যেটা 15 বছরের সরকারের আমলে সব থেকে ব্যর্থ হয়েছে, এবং সেই দপ্তরে এইরকম একটা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স, মৃদুভাষী, উচ্চশিক্ষিত তাপসদার ল পড়েছেন, তো সেক্ষেত্রে তার মতো মানুষকে দায়িত্ব দেওয়া মানে শুভেন্দু অধিকারীর হাত শক্ত হওয়া, এবং তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, এবং দেখো গোটা রাজ্য জুড়ে যে যে একটা কর্মসংস্থান, যে এই মানে বর্তমান সরকার বা বিজেপি সরকারের প্রধান এবং মূল এজেন্ডা হচ্ছে যে ভাতা নয়, কর্মসংস্থান তৈরি করা। দেখো, এই অন্নপূর্ণা ভাণ্ডার বলো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অবশ্যই এগুলো থাকবে, সামাজিক প্রকল্পগুলো থাকবে, কিন্তু আগামী দিনে যুবকদের জন্য যুবসাথীর পাল্টা যে প্রকল্প আছে, সেই পাল্টা প্রকল্প চলবে। কিন্তু এই সরকারের মূল মোটো হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, শিল্প করা, বিনিয়োগ করা। যদি এ রাজ্যে আমরা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি যে এই সরকার অন্তত 3 বছরে, মানে পুরো টার্মের আগে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে টার্গেট বেঁধে দিয়েছে অন্তত মানে সরকারি এবং বেসরকারি মিলিয়ে 3 বছরে এ রাজ্যে 10 লক্ষ কর্মসংস্থানের টার্গেট তাকে কিন্তু দেওয়া হয়েছে, এবং সেই টার্গেট পূরণ করার জন্যে সব থেকে তো সরকারি চাকরি কত হবে, প্রাইভেট চাকরি, বেসরকারি চাকরি। দেখো, আমি তোমাকে বলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে স্পষ্ট বলে দিয়েছেন, সিঙ্গুরে শিল্প এই সরকারের একটা অন্যতম বড় কাজ হবে, এবং সিঙ্গুরে তারা কিন্তু শিল্প করবে, শুধু সিঙ্গুর নয়, গোটা রাজ্য জুড়ে। এবং 13 তারিখে প্রথম যে এই সরকার যে শিল্প স্থাপন, সেটার ভূমি পুজো করতে আসছেন অমিত শাহ। আমরা জানি যে আমুল এখানে একটি ফ্যাক্টরি করবেন, প্রায় 650 কোটি টাকা, এবং এই শুভেন্দু অধিকারী সেই জন্য এইরকম একটা এক্সপিরিয়েন্স, একটা সময় তার সহকর্মী ছিল, তাই তাকেই বেছে নিল, এবং তার উপর নির্ভর করে একেবারে বাজিমাত তারা করতে চাইছে। একদম। পরের গুরুত্বপূর্ণ মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ থেকে। শঙ্কর ঘোষ, তিনি হচ্ছেন পরিষদীয় মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিষদীয় মন্ত্রী হচ্ছেন ডক্টর শঙ্কর ঘোষ, পর্যটন মন্ত্রকের দায়িত্বও পেলেন ডক্টর শঙ্কর ঘোষ। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় থাকতেন না বা অনুপস্থিত থাকতেন, তখন শঙ্কর ঘোষের ওপরই সেই বাড়তি দায়িত্ব পড়তো, সেই কারণেই কি তার উপর ভরসা রাখলো দল? একেবারে তাই। শুভেন্দু অধিকারী যখন অনুপস্থিত থাকতেন, বিধানসভার দায়িত্ব এই শঙ্কর ঘোষের উপর পড়তো, এবং আমরা জানি শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, উত্তরবঙ্গের একটা বড় মুখ, উচ্চশিক্ষিত, এবং শঙ্কর ঘোষ তিনি পরিষদীয় বিষয়টা অত্যন্ত ভালো বোঝেন, তাই শেষ পর্যন্ত তার উপরই নির্ভর করলো শুভেন্দু অধিকারী। এবং আমরা যেটা বলছিলাম, পর্যটনও কিন্তু একটা কর্মসংস্থান হবে, এবং এই পর্যটন দপ্তর বিগত 15 বছরে সেইভাবে উল্লেখযোগ্য কর্মসংস্থান তারা তৈরি করতে পারেনি। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থা আছে, সেখানে কিন্তু দীঘা, মন্দারমণি থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, চা বাগান, ডুয়ার্স, তরাই, মানে পশ্চিমবঙ্গের এমন যে ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থাকে বেশ করে সারা দেশের কাছে, এমনকি বিদেশের কাছেও পশ্চিমবঙ্গকে পর্যটনের একটা
মানে ডেস্টিনেশন হিসেবে ভাবা যেতে পারে। আমরা দেখেছিলাম তৎকালীন সরকার ট্যুরিজম ব্যাংক তৈরি করেছিল, কিন্তু এই আমরা দেখেছি কটেজ তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, কিন্তু বলা যেতে পারে একটা ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ, কিন্তু সেইভাবে পর্যটনে কিন্তু কাজ হয়নি। এই সেক্টরটা একটা মানে বলা যেতে পারে এই দপ্তরটা একটা কাজ করার একটা ব্যাপক বিস্তৃত সুযোগ আছে, এবং যদি এই দপ্তরে ঠিকভাবে কাজ করা যায়, মনে করা হচ্ছে জেলায় জেলায় মানে একটা জেলায় 5,000 বা 10,000 লোকের কর্মসংস্থান কিছু ব্যাপার না। দেখো ইকো পার্ক তৈরি হয়েছে, কিন্তু সেই ইকো পার্কে জুড়ে কত মানুষের কর্মসংস্থান। যদি এই ধরনের ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা যায়, যদি বিদেশি ব্যবসাতে যদি আরো বেশি অর্থ আসে এবং বিদেশি বিনিয়োগ, মেন তো বিদেশি বিনিয়োগ, যদি পশ্চিমবঙ্গের যা এই পর্যটনের যা ছবি, আমরা ডুয়ার্স মানে এরকম আমরা শুনেছি, প্রাক্তন একজন পর্যটন সচিব ছিলেন, তিনি অত্যন্ত অভিজ্ঞ, তিনি আমাকে একদিন গল্প করতে করতে বললেন যে ট্যুরিজম ব্যাংক করলে হবে না, আমাদের এখানে যা রিসোর্স আছে সেটাকে যদি আমরা বিদেশে কাজে লাগাতে পারি, সেখান থেকে যদি একটা বিনিয়োগ আনতে পারি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রের আমূল বদল ঘটবে। যদি সেইটা শঙ্কর ঘোষ করতে পারে বা তার উপরে ভরসা করেছে, অবশ্যই তার ক্যাপাবিলিটি আছে, তার এই সেক্টরটাও কিন্তু একটা ব্যাপক কর্মসংস্থান হবে। এরপর আসবো অর্জুন সিং কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, নজর রাখবো এবার সেদিকে। অর্জুন সিং শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী হচ্ছেন অর্জুন সিং। কে কোন দপ্তর পেলেন আপনাদেরকে জানাচ্ছি যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন কারা, কে কোন দপ্তর পেলেন। অর্জুন সিং শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী হচ্ছেন অর্জুন সিং। সুজয়ের কাছে যাব। সুজয়, অর্জুন সিং এর ওপর দুটো গুরুত্বপূর্ণ দপ্তর, শ্রম দপ্তর এবং পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাচ্ছে, কারণ কি তার উপর ভরসা রাখা? সুজয়, দেখো, একটা সময় শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তর সামলেছেন, খুব গর্বের সঙ্গে ভালো কাজ করেছেন। তো সেই দপ্তরে অর্জুন সিংকে কেন নিয়ে আসা হলো? দেখো, অর্জুন সিংকে বলা হয় দাপুটে নেতা, বাহুবলী নেতা। এই যে বাসের একাধিক ইউনিয়ন আছে, এবং দেখো এমন একটি সেক্টর পরিবহন দপ্তর, সেটা কিন্তু মানে পাবলিকের একটা বড় অংশের কিন্তু ক্ষোভ আছে। তুমি দেখেছো, তুমি যদি মানে বাস যে সরকারি ডিপোগুলো যাও, সেই ডিপোগুলোতে হাজার হাজার একর জমি আছে, কিন্তু পরিবহন দপ্তর সেটাকে কাজে লাগাতে পারে না। যদি সেটাকে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করা যায়, যদি শপিং মহল তৈরি করা যায়, দেখো এই যে এইগুলো একটা প্ল্যানিংয়ের দরকার, সেই প্ল্যানিংটাকে যদি করা, এই যে শ্রম দপ্তর তাকে কেন দেওয়া